হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। কথা বলবো কুবেরা সিনেমা নিয়ে, যেটাতে ধানুষ অভিনয় করে প্রশংসিত হয়েছে। তো সিনেমা নিয়ে কথা বলবো যে সিনেমাটার আসলে শুধু রিভিউ দিব এরকম না, সিনেমাটার কয়েকটা দিক এবং এটা নিয়ে ডিসকাশন করব ছোট করে। তো প্রথমে বলি, কুবেরা মানে হচ্ছে যে অনেক সম্পদ বা অনেক টাকার মালিক, সেরকম লোককে কুবেরা বলা হয়। বাংলায় বলা হয় কুবের। আর পদ্মা নদীর মাঝি সিনেমাতে যে কুবেরকে আমরা দেখতে পাই, সেটা আসলে একটা আয়রনি হিসেবে তার নামটা কুবের রাখা হয়েছে। আর এই সিনেমা সম্পর্কে বলার আগেই বলি, যে সিনেমার পোস্টারে, অর্থাৎ আমার যে ভিডিও রিভিউ পোস্টার, সেখানে আমি বলে ফেলেছি যে এটা আসলে কোনো রোমান্টিক সিনেমা না, এটা আসলে শ্রেণী বৈষম্যের গল্প এই সিনেমাটাতে। তো এই সিনেমাতে যদি আমি লিড ক্যারেক্টারের কথা বলি, লিড ক্যারেক্টার করেছেন জিম, নাগার্জুন এবং ধানুষ। এবং এই সিনেমার প্লটটা হচ্ছে যে একজন ভিখারি এবং একজন কোটি কোটি টাকার মালিক এবং তাদের মধ্যস্থতাকারী হিসাবে আছে নাগার্জুন। এখানে ভিখারির অভিনয় করেছেন ধানুষ এবং এবং বিরাট টাকার মালিকের অভিনয় করেছেন জিম এবং তাদের মধ্যস্থতাকারী হিসেবে আছেন নাগার্জুন। এবং রাশমিকা মান্দানা হচ্ছে একটি সাপোর্টিং ক্যারেক্টার হিসেবে রয়েছেন এই সিনেমাতে। বলবো যে এটা আসলে কিভাবে শ্রেণী বৈষম্যের গল্প আমাদেরকে দেখিয়েছে। যে দেখেন, এই সিনেমাতে কিন্তু কোনো রোমান্টিক বা অ্যাকশন অ্যাঙ্গেল ওই রকম ভাবে নাই। তবে এই সিনেমার সবচেয়ে পজিটিভ বা স্ট্রং সাইড যেটা, সেটা হচ্ছে সিনেমার গল্প। এই সিনেমার গল্পের মধ্যে আসলে কি দেখিয়েছে। এবং এই সিনেমাটার আরেকটা ব্যাপার হচ্ছে পরিচালকের যে সার্থকতা সবচেয়ে বড়, সেটা হচ্ছে কোনো অ্যাকশন বা রোমান্টিক সিন না দেখিয়েও তারা কি আমাদেরকে বা আমাদের দর্শককে এই সিনেমাতে ধরে রাখতে পেরেছে এবং সিনেমাটা দর্শকদের কাছে জনপ্রিয় হচ্ছে। এই সিনেমাতে ধানুষ অভিনয় করার আগে অবশ্য আরো কয়েকজন স্টারের কাছে এই সিনেমাটার স্ক্রিপ্ট গিয়েছিল, কিন্তু তারা রিজেক্ট করার পর ধানুষের কাছে এসেছে এবং ধানুষ অভিনয় করে বেশ ভালো প্রশংসা কুড়িয়েছে। অবশ্য এই ধরনের স্টারদের, বিশেষত সুপার স্টারদের এই ধরনের ভিখারি রোল করা কিন্তু খুবই সাহসিকতার কাজ। কারণ নর্মালি এটা কেউ করতে চায় না, কারণ তারা তো স্টার, তারা শুধু বড় লোকের অভিনয় বেশিরভাগ সময় করতে চায়। যাই হোক, সিনেমাতে শ্রেণী বৈষম্যের ব্যাপারটা কিভাবে এনেছে। শ্রেণী বৈষম্যের ব্যাপারটা এনেছে একজন কোটি কোটি টাকার মালিক যে আরো টাকা কামাতে চাচ্ছে, তার যে আরো টাকা কামানোর যে সিস্টেমটা, সেটা রং ওয়েতে করার ফলে দেখা যায় যে সে তার কিছু কাজের জন্য নাগার্জুনের মাধ্যমে এই ধানুষের মতন ভিখারিদের কাজে লাগায়। সেভাবে আস্তে আস্তে ধানুষ বড় লোকদের, অর্থাৎ জিমের মতন লোকদের জ্যেষ্ঠ হয়ে যায়। এই সিনেমাতে দেখিয়েছে মূলত যে জিম এখানে যেহেতু বড় লোক, তার অল্প কিছু টাকা, এত বেশি টাকায় সে তো অনেক টাকার মালিক, তার মধ্যে যদি অল্প কিছু টাকা ছেড়ে দেওয়া হয় বা কোনো শহরকে দিয়ে দেওয়া হয়, তাহলে দেখা যাবে যে সিনেমাতে বলা হচ্ছে যেটা, যে চেন্নাই, মুম্বাই, হায়দ্রাবাদ, এইরকম বেশ কিছু শহরের সমস্ত ভিখারিরা তাদের থাকা, খাওয়া, ওষুধ, শিক্ষা সবগুলো কাজ অনায়াসে করে ফেলতে পারবে এবং তারপরে তাদের হাতে টাকা বেঁচে যাবে। এই পরিমাণ টাকা যদি জিম তার অল্প পরিমাণ টাকা ওইসব ভিখারিদের দিয়ে দেয়, তাহলে তার কাছে কত কোটি কোটি টাকা আছে সেটা কি ভাববার বিষয়। এখানে আমরা দেখতে পাই সে ধানুষকে মাত্র 10,000 কোটি টাকা তার অ্যাকাউন্টে তার কাজের জন্য রাখে, কিন্তু সেইটা দিয়ে এত মানুষের সব খরচ হয়ে যাবে। আর ধানুষের কাছে একজনের কাছে মাত্র এত টাকা তার নামে রেখেছিল, কিন্তু তার আছে কত, আর অনেক অনেক টাকা। সেই রকম গল্প এই সিনেমাতে। এই সিনেমাতে দেখিয়েছি যে একজনের কাছে বা একজনের নামে রাখা যে টাকা, এই টাকা দিয়ে এত কয়েকটা শহরের সমস্ত ভিখারিরা কি সুস্থভাবে বেঁচে ফিরে চলে যেতে পারবে, জীবন পার করতে পারবে, এত টাকা। আর অন্যদিকে জিমের মতন লোকজন, যাদের সমাজে যাদের সংখ্যা খুবই কম, তারা কি সমস্ত টাকা নিজেদের কাছে রেখে দিচ্ছে, তারা আরও টাকার পাহাড় বানাচ্ছে, এরকম অবস্থা। তো এই যে তাদের টাকার ব্যবধান, এটাই আসলে শ্রেণী বৈষম্য। আর পুরো সিনেমাতে কিন্তু এই ব্যাপারটাই দেখানো হয়েছে। আর আরেকটা বিষয় হচ্ছে, ধানুষ কিন্তু সিনেমার শেষের দিকে যখন সে জানতে পারে যে তার কাছে এত এত টাকা, তখন সে কিন্তু বারবার এসব টাকা নিয়ে সে অন্যদেরকে দিয়ে দেওয়ার, অন্যদের জীবনও যাতে ভিখারি থেকে একটু উন্নত হয়, একটু ভালোভাবে থাকতে পারে, খেতে পারে, এরকম করার জন্য কি সে চেষ্টা করতে থাকে। আসলে ওই রকম তো বাস্তবে হয় না, কিন্তু ওই রকম যদি করা যেত, সেই কোটি কোটি টাকার মালিকদের কাছ থেকে যদি টাকা এনে অন্যদের জীবনের কিছুটা উন্নতি করা যেত, তাহলে কি সেই যে ধনী দরিদ্রের যে বৈষম্য বা জীবন মানের এত খারাপ অবস্থা, সেটাকে একটু হলেও কমতো। বেশি দরিদ্র বা ভিখারির মতন যারা, তাদের জীবনে কিছুটা হলেও কি মোটামুটি ভাবে ভালো খেয়ে থেকে জীবন পার করতে পারতো, এরকম একটা করা যেত। যেটা ইসলামী ব্যবস্থায় জাকাত হিসেবে করার বা ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে, যদিও
ওই রকম ভাবে সরিয়া মোতালের বাংলাদেশে এখনো কিছু কিছু হয় না, হলেও সেটা খুব অল্প পরিমাণে হয়। আর মূলত ব্যাপার হচ্ছে যে এই ধনী দরিদ্রের বৈষম্য এটা বর্তমান পুঁজিবাজারের কারণে আরো বাড়ছে। আর এটা যতদিন না ধনী দরিদ্রের বৈষম্য কমানো যাবে ততদিন এই দরিদ্ররা আরো দরিদ্র হতে থাকবে, কষ্ট করতে থাকবে, আর বড় লোকেরা আরো বড় লোক হতে থাকবে। এবং এভাবেই কিন্তু সিনেমার শেষে গল্পটা শেষ করা হয়। এরকম গল্প ভিত্তিক সিনেমা বাংলাদেশে যেসব মুক্তি পেয়েছিল এদের মধ্যে রিসেন্টলি মুক্তি পাওয়া সিনেমা হচ্ছে এরকম একটা ভালো গল্পের, এই ভিখারি না মূলত গল্প ভালো, সিনেমার নির্দিষ্ট কোনো নায়কের চাইতে গল্পটাই প্রাধান্য পেয়েছে এরকম সিনেমা হচ্ছে চক্কর 302, যেখানে লিড ক্যারেক্টার করেছিলেন মোশাররফ করিম। এটা আসলে শরাফ আহমেদ জীবনের সিনেমা। আর এই সিনেমাতে অর্থাৎ কুবেরা সিনেমাতে সবচেয়ে বড় দিক হচ্ছে এটার গল্প অত্যন্ত স্ট্রং, যেটা কোনো অ্যাকশন বা রোমান্টিক না হওয়ার পরেও দর্শককে ধরে রেখেছে, দর্শকরা এনজয় করেছে সিনেমাটা। আর এই সিনেমাতে ব্যাকগ্রাউন্ড মিউজিক, বিজিএম এর কাজ এইগুলো আর কি খুব দারুণ। আর এরকম স্টোরি নিয়ে অর্থাৎ ধনী দরিদ্রের বৈষম্য নিয়ে কিন্তু একটা শতাব্দীর বেশ কিছু যেসব সিনেমা সেরা সিনেমা হিসেবে উল্লেখ আছে তাদের মধ্যে একটা সিনেমা হচ্ছে প্যারাসাইট। ওই সিনেমাটাও কি আপনারা যারা দেখেন নাই তারা দেখতে পারেন, খুবই দারুণ সিনেমা। সব মিলিয়ে বলবো যে কুবেরা সিনেমার মতন সিনেমা নিয়ে আসলে নেগেটিভ এরকম বলার কিছু নাই, কারণ এদের গল্পটাই এরকম যে এটা নেগেটিভ থাকলেও কি নেগেটিভগুলো চোখে পড়বে না, এরকম গল্প। তো যারা ইতিমধ্যে দেখে ফেলেছেন তাদের কেমন লাগলো, আর যারা এখনো দেখেননি তারা দেখতে পারেন, একবার দেখার মতন একটা ভালো সিনেমা। অবশ্য ধানুষ অভিনীত বেশিরভাগ সিনেমাই কিন্তু ভালো ভালো সিনেমা হয়। এই ছিল কথা। আর সিনেমা নিয়ে নতুন নতুন তথ্য পেতে, আপডেট পেতে এবং রিভিউ পেতে আমাদের সাথেই থাকুন। আজকে তাহলে পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।